হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। যদিও এই ভিডিওটা আমার ঈদের ভিডিও না, আর এই ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাবে তখন আমি গ্রামের বাড়িতে থাকব। আর গ্রামের বাড়িতে থাকা অবস্থায় কিছুতেই ভিডিও শেয়ার করা পসিবল না। তাই হচ্ছে আমি আসার আগেই একটা ভিডিও রেডি করে তারপরে ভয়েস দিয়ে নিয়ে এসেছি। শুধু এখানে এসে পাবলিক করব তাতেই হয়ে যাবে, তা না হলে তো আপনাদের সাথে আমি কিছুতেই কানেক্ট থাকতে পারবো না। তো ভিডিও শুরুতেই কিন্তু সব কিছু আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আগের দিন রাতে আলিফার পাপা কিছু বাজার নিয়ে আসছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি সেই বাজারগুলো রিফিল করে নিচ্ছি। আমার চিনি শেষ হয়ে গিয়েছিল, তাই ও চিনি নিয়ে আসছে। আর আমি বলেছিলাম ডিম নিয়ে আসতে, দুধ নিয়ে আসতে, তো সে হচ্ছে এক হালি ডিম নিয়ে আসছে। আর 10 টাকার যে দুধের প্যাকেট, সেখান থেকে হচ্ছে 3টা দুধের প্যাকেট ও নিয়ে আসছে। তো দেখে তো আমার মাথা গরম হয়ে গিয়েছে যে এইটুকু দুধ দিয়ে কি হবে, একজনারও হচ্ছে চা ঠিক মতো হবে না। তো আমাকে বলছিল যে ও ভুলে গিয়েছিল, আর আমাদের বাসার কাছে যে দোকান সেখান থেকেই ও দুধের প্যাকেটটা নিয়ে আসছে। তো ওখানে হচ্ছে বড় দুধের প্যাকেট ছিল না। তো এরপরে হচ্ছে কিছু আদাও নিয়ে আসছে। আদা কিন্তু আমি ওকে নিয়ে আসতে বলি নাই, তো নাকি 80 টাকা কেজিতে আদাগুলো পেয়েছে, এখানে 1 কেজির বেশি, সেজন্যই আদা নিয়ে আসছে। তো শেষ মুহূর্তে আদা নিয়ে আসছে। এগুলো আমি এখন না পারবো চুলতে, না পারবো ব্লেন্ডার করতে, তো আমি হচ্ছে ওগুলো ফ্রিজে রেখেই যাব। আর এদিকে হচ্ছে সকালের নাস্তা আমি রেডি করছি। এখানে হচ্ছে আম কেটে নিচ্ছি। আর আমার মেয়ের একটাই কথা, যখনই হচ্ছে আম কাটবো তাকে এভাবে ডিজাইন করে আম কেটে দিতে হবে। তো আমি হচ্ছে সবার জন্যই একটু ডিজাইন করে আম কেটে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি এখন ডিম পোচ করে নিব। আজকে খুবই হালকা পাতলা নাস্তা, আম, ডিম পোচ, সেই সাথে হচ্ছে চা আর বিস্কিট, শর্টকাট নাস্তা। কোনো ঝামেলায় আজকে যাব না। তো আলিফার পাপা হচ্ছে ডিম পোচটা একদমই একটু কড়া করে খেতে পছন্দ করে, মানে কুসুমটা যে নরম নরম থাকে এটা আবার ও খেতে পছন্দ করে না। আর আমি আবার এদিকে কুসুমটা একটু নরম থাকা অবস্থায় তুলে ফেলি, এটা খেতে আমার ভালো লাগে। যেহেতু তেলের বোতলটা ধরলাম, তেল ঢেলে তারপরে হচ্ছে আমি ডিম পোচ করছি। আর তেল ঢালার সময় কিন্তু তেলের জারে তেল লেগেই যায়, তো সেই কারণে হচ্ছে সঙ্গে সঙ্গে আমি একটা কাপড় দিয়ে তেলের জারটাকে, মানে তেলের বোতলটাকে মুছে তারপরে জায়গা মতো রেখে দিলাম। আর আমি যখন রান্না করি বা নাস্তা বানাই তখন কিন্তু আমি হাতের কাছে একটা সুতি কাপড় রেখেই দেয়, মানে যখনই একটু দেখি চুলার উপরে তেল ছিটে গেছে বা একটু ঝোল পড়েছে, আমি সঙ্গে সঙ্গেই হচ্ছে চুলাটা মুছে ফেলি। এতে করে রান্নার শেষে চুলা পরিষ্কার করতে কিন্তু আমার কোনো ঝামেলা হয় না। তো কিছু কিছু নিয়ম না একটু ফলো করলেই কিন্তু ঘর বাড়ি সবসময় ঝকঝকে চকচকে রাখা যায়। কিছু নিয়ম মেনে চললেই কিন্তু ঘরটা সবসময় পরিপাটি রাখা যায়। আর এই তো এখন হচ্ছে আমি টেবিলে নাস্তা রেডি করে নিয়েছি। আর আমি যে ডিম পোচ করেছিলাম সেটা কিন্তু ভুলেই গিয়েছিলাম, আলিফার পাপাকে আগেই চা দিয়ে দিয়েছি। তো পরে মনে পড়লো যে আমি তো ডিম পোচ করে রেখেছি। তো নাস্তার পর্ব শেষ করে আমি চলে আসছি কিচেনে। এই কোস্টারগুলোর উপরে যেহেতু চায়ের কাপ আমি রেখেছি, তো একটু কিন্তু চা পড়েছে, আর এর উপরে কিন্তু রাখলে একটু চাটা পড়বেই, এটাই স্বাভাবিক। তো এইগুলো যদি এভাবে করেই রেখে দেই তাহলে একটা আঠালো ভাব হয়ে থাকে, আর কোস্টারগুলো যেহেতু কাঠের, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই হচ্ছে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই এগুলোকে খুব সুন্দর করে মুছে তারপরে জায়গা মতো রেখে দিয়েছি। যেদিন আমি সাদা সিরামিকের প্লেট, বাটি, কাপ, পিস ব্যবহার করি, সেদিন হচ্ছে নাস্তা করার পরে বা খাবারের পরে আমি চেষ্টা করি সেই প্লেট, বাটি, কাপ, পিসগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে, তা না হলে কিন্তু দাগ পড়ে যায়। আর রঙিন জিনিস যখন আপনি ব্যবহার করবেন তাতে কিন্তু দাগ বসে গেলে অতটা বোঝা যায় না, কিন্তু সাদা জিনিসে কিন্তু দাগ বসে যায়। সাদা কোনো বাটিতে, সেটা সিরামিক হোক বা মেলামাইনের হোক, যদি আপনি তরকারি বাড়েন তাহলে দেখা যাবে যে ওইটা যদি সঙ্গে সঙ্গে ক্লিন না করেন তাহলে কিন্তু একটা হলদেটে ভাব চলে আসে। তেমনি কিন্তু সাদা কাপে চা খাওয়ার সাথে সাথে যদি আপনি কাপটা না ধুয়ে ফেলেন, কাপটা যদি রেখে দেন কিছুক্ষণ, তাহলে দেখা যায় যে কাপের ভিতরটা লাল হয়ে গেছে। তো শুধু সাদা জিনিসপত্র ব্যবহার করলে যে এটা হয় সেটা কিন্তু না। আপনি যদি রঙিন কাপে চা খান বা রঙিন বাটিতে তরকারি বাড়িয়ে নেন তাহলেও কিন্তু হলুদ দাগটা বসে যায়, তবে অতটা কিন্তু বোঝা যায় না যতটা বোঝা যায় সাদা জিনিসে। তাই হচ্ছে আজকে আমি নাস্তা খাওয়ার সাথে সাথেই হচ্ছে আমার কাপ,
প্লেট বাটিগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি, কারণ আজকে কিন্তু আমি সাদা জিনিসগুলো ব্যবহার করেছি। তো ওইদিকে হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে আমি চলে এসেছি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করার জন্য। আর আমি যখনই টেবিলে নাস্তা করি বা খাবার খাই সঙ্গে সঙ্গেই চেষ্টা করি টেবিলটা ক্লিন করে নেওয়ার জন্য। কোনো রকমের যদি রেখে দেই যে পরে করব, হয়তো বা আমি ভুলেও যেতে পারি। আর বাসায় যদি কেউ আসে তাকে যদি আমি ডাইনিং টেবিলে বসতে দেই, যেমন আরবি মিস যখন পড়াতে আসে আমার মেয়েকে, প্রায় সময় হচ্ছে ডাইনিং টেবিলে পড়াতে বসে। তো আমি যদি ভুলে যাই আর মিস যদি এখানে বসে, তো সে যদি দেখে যে এখানে খাবার দাবার একটু পড়ে আছে, তাহলে বিষয়টা কিন্তু খুবই বিশ্রী। তাই হচ্ছে আমি ভুলে যাওয়ার আগেই সঙ্গে সঙ্গেই হচ্ছে টেবিলটা ক্লিন করে নিই। আর আমরা কিন্তু প্রতিদিনই ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে রাখি, কিন্তু দিন শেষে মানে সকালবেলা কিন্তু আমাদেরকে আবারও নতুন করে সব কিছু গুছিয়ে নিতে হয়। তো আর আমাদের গুছানো কিন্তু শুরুই হয় বেডরুম দিয়ে শুরু করলেই মনে হয় কি কাজটা যেন সহজ হয়ে যায়। আর বেডরুমগুলো যদি গুছানো থাকে তাহলে মনে হয় যেন ঘরগুলো একদমই পরিপাটি আছে। তো আমি হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। তো আমি বেডরুমটা গুছিয়ে এরপরে আমার বেডরুমে যে গাছগুলো রাখা সেগুলোকে একটু পানি স্প্রে করে দিচ্ছি। গাছগুলো রেখেছি সৌন্দর্যের জন্য, ঘরটাকে যাতে স্নিগ্ধ লাগে, একটু সবুজের ছোঁয়া থাকে, একটু ভালো লাগে। তো সেই গাছের উপরে যদি ধুলাবালি পড়ে থাকে তাহলে কিন্তু সৌন্দর্যের পরিবর্তে আরও বিশ্রী দেখা যাবে। প্রতিদিন তো আর ধরে ধরে প্রতিটা পাতা মুছে ফেলা সম্ভব না, তাই হচ্ছে প্রতিদিন একটু পানি স্প্রে করা কিন্তু যেতেই পারে, এতে করে কিন্তু গাছগুলো সতেজ থাকে। এরপরে চলে আসছি আমার গেস্ট রুম বা সেকেন্ড বেডরুম যাই বলি না কেন, এই বেডে কিন্তু আমাদের ওঠা বসা একদমই হয় না। আমার যা অত্যাচার বেডরুমের উপরেই হয়। তো এটা কিন্তু যেভাবে গুছাই রাখি ঠিক সেভাবেই থাকে। তো তারপরেও হচ্ছে আমি প্রতিদিন আমার বেডরুমটা যখন গুছাই তখন এই বেডে এসে আমি একটু ঝাড়া মোছা করি, কারণ 2 দিন 1 দিন যদি আমি এখানে ঝাড়া মোছা না করি তাহলে কিন্তু ময়লা জমে যায়, ধুলাবালি জমে যায়। তো ময়লা ধুলাবালি যাতে জমতে না পারে তাই হচ্ছে আমি প্রতিদিনই আমার এই বেডটাকে একটু ঝাড়া মোছা করে নিই। আর এখন হচ্ছে আমি চলে এসেছি আবারও কিচেনে। যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম এগুলোর কিন্তু পানি ঝরে গেছে, আর আমি একটা রুমাল দিয়ে খুব সুন্দর করে প্লেট বাটিগুলো মুছে নিচ্ছি, যাতে কোনো পানি যদি থেকে থাকে তাহলে সেটা যেন শুকিয়ে যায়। কারণ পানির সাথে জিনিসপত্র রেখে দিলে পানির কিন্তু একটা দাগ বসে যায়। আমি যখন এই প্লেট বাটিগুলো ক্লিন করেছিলাম তখন কিন্তু আমি একটা কাপড় দিয়ে আমার সিঙ্ক এরিয়া খুব সুন্দরভাবে মুছে নিয়েছি, কারণ একটাই, ওই যে পানির দাগ বসে যায়। আর টাইলসগুলো যদি সঙ্গে সঙ্গে না মোছা হয় তাহলে কিন্তু পানির একটা দাগ বসে থাকে। তো আমি হচ্ছে মুছে টুছে এখন যে জায়গার যা রাখার সব কিছু সেখানেই গুছিয়ে রাখছি, কারণ সঙ্গে সঙ্গে গুছিয়ে না রাখলে আমার কিচেনটা একদমই মেসি হয়ে থাকবে। তাই আমি সব সময় চেষ্টা করি যে যে জিনিসগুলো আমি শোকেস থেকে বের করি সেগুলো সঙ্গে সঙ্গেই আবার শোকেজে গুছিয়ে রাখার। তো এই যে আমি কাপ পিসগুলো শোকেস থেকে বের করেছিলাম, আমি কিন্তু শোকেজে রেখে দিয়েছি। গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে ক্লিন করেছি, কিন্তু কাপড়গুলো শুকাতে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কারণ এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো কাপড় শুকানোর সাথে সাথেই যদি ভাঁজ করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর এই কাপড়গুলো নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না। যদিও সব নিয়ম ফলো করে চললেও আমি কিন্তু এই কাপড় ভাঁজ করার নিয়মটা একদমই ফলো করে চলতে পারি না। দেখা যায় যে আমি 6 দিন 7 দিনের কাপড় জমিয়ে তারপরে ভাঁজ করি, এটা কিন্তু পরে খুবই কষ্টকর হয়। তাই এখন থেকে আমি সব নিয়মগুলো যেভাবে ফলো করি ঘরবাড়ি ঝকঝকে চকচকে রাখার জন্য, তেমনি কাপড় চোপড় গুছানোর ক্ষেত্রেও আমি সেই নিয়মটাই ফলো করব। তো কাপড়গুলো শুকাতে অনেক বেশি কষ্ট হয়েছে, রোদে দিয়েছি বারান্দাতে, আবার বৃষ্টি এসেছে, আবার ঘরে নিয়ে আসছি। তো এভাবে করেই কষ্ট করে শুকিয়েছি। আর যখন যে কাপড়টা শুকিয়েছে সঙ্গে সঙ্গে সেই কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। ওই যে এখন থেকে বলছি যে কাপড় গোছানোর যে নিয়মটা সেটাও আমি মেনে চলবো, তা না হলে একসাথে কাপড় গোছাতে গোছাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো কাপড়গুলো আমি এখানে গুছিয়ে নিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে।
তো আমরা তো সবাই ঘর পরিষ্কার করার জন্য মানে ঘর মোছার জন্য ব্রাশ ব্যবহার করি, প্রতিদিনই সেই ব্রাশ দিয়েই ঘরটা মুছি। কিন্তু সপ্তাহে যদি আমরা একটু হাতে ঘরটা মুছে নেই তাহলে কিন্তু ঘরটা একটু ঝকঝকে চকচকে বেশিই থাকে, মানে কোনায় কোনায় যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু একেবারে ক্লিন হয়ে যায়। তো এইভাবে যদি কয়েকটা নিয়ম মেনে চলা যায় তাহলে কিন্তু ঘরবাড়ি সবসময় ঝকঝকে চকচকে এবং পরিপাটি থাকবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।